আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের হরর নাইটের 105তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম ইব্রাহিম খলিল। ওনার পাঠানো বেশ কয়েকটি ঘটনা ইতিমধ্যেই আমরা প্রচার করেছি। উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, বর্তমানে রয়েছেন সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে। ওনার দেশের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর থানার আইঠাদি গ্রামে। ঘটনাটি ওনার সাথেই ঘটেছিল। ঘটনাটির সময়কাল 2019 সালের জানুয়ারি মাসের শুরুর দিকে। ওই সময় উনি বেশ বাউন্ডুলে স্বভাবের ছিলেন। উনি যখন হাই স্কুলের গণ্ডি পার করে কলেজে উঠলেন, হঠাৎ করে লেখাপড়ার মনোযোগ একদমই চলে গেল। নতুন যে বইগুলো কিনেছিলেন, এই বইগুলোর পাতা একবারের জন্য উল্টিয়ে দেখছেন না। কলেজেও যান না, শুধু এলোমেলো ঘোরাফেরা করছেন। উনি ওনার পরিবারের একমাত্র সন্তান। ওনার বাবা যতটুকু জমি জমা করেছেন এগুলো তো উনি দেখাশোনা করছেন, কিন্তু বাবা হিসাবে যে দায়িত্বটা, সন্তানকে দায়িত্বশীল একজন ব্যক্তি হিসাবে তৈরি করা, কিন্তু ইব্রাহিম খলিল ভাই তো অমন হচ্ছেন না। এটা নিয়ে কিন্তু ওনার বাবার মনের মধ্যে খুব আক্ষেপ, যাহারে এখন যদি আমার একটা কিছু হয়ে যায়, এই ছেলেটা কি করবে? সব সম্পত্তি তো ধ্বংস করে ফেলবে। এ তো কোনোভাবেই দায়িত্বশীল হচ্ছে না। একে তো উপার্জনক্ষম তৈরি করা আমারও একটা দায়িত্ব। দায়িত্বশীল হিসাবে তাকেও তো কিছু তালিম দিতে হবে। আমি যেমন তার দায়িত্বশীল, তাকেও তো দায়িত্বশীল হিসাবে এই পরিবারের হাল ধরতে হবে একটা সময়। উনি চিন্তা করলেন যে লেখাপড়া তো হচ্ছে না, তার একটা কাজ করি, শহরে পাঠাই দিই, অর্থাৎ ঢাকা শহরে চাকরি বাকরি করুক, একটু উপার্জন করা শিখুক। পাঠিয়ে দিলেন ঢাকা শহরে। ঢাকা শহরে পাঠিয়ে দেবার পরও নাকি ওনার মধ্যে এই বাউন্ডারির স্বভাব যাচ্ছিল না। একটা চাকরি করেছেন, সারা মাস চাকরি করার পর বেতন দেবার 2-3 দিন আগে বাড়িতে চলে আসছে। কি হলো, চলে আসলি কেন? ভাল লাগে না। এরপর আবার একটা চাকরিতে গিয়েছেন, একই অবস্থা। 25-26 দিন চাকরি করে একদম মাসের শেষ দিকে বেতন না নিয়ে চলে আসছেন। কেন আসলি? ভালো লাগে না, এটা ভালো না, ওইটা ভালো না, এরকম বিভিন্ন অজুহাত। তখন ওনার বাবার তো মেজাজ হয়ে গেছে ভীষণ গরম, যে এই ছেলেটা এ কী স্বভাব? আরে 1 মাস চাকরি করলি, বেতনটা তো নিয়ে আসবি। এতটুকু বুদ্ধি যদি তার না থাকে, তাহলে সে কিভাবে এই ক্ষেত খোলা দেখাশোনা করবে? ওনার তো মেজাজ ভীষণ গরম। প্রায় প্রতিদিনই এই ইব্রাহিম খলিল ভাইকে বেধড়ক পিটুনি দিতেন। একদম মানে গরু পিটানো বলতে যেটা বোঝায় আর কি, যেমনটা ইব্রাহিম খলিল ভাই বলেছেন। ওনার মধ্যে তো ওই বোধটা তখনও জাগ্রত হয়নি। বাবার হাতে মার খেয়ে মন খারাপ করে বাসা থেকে বাইরে বেরিয়ে যেতেন। সারা রাত এদিক ওদিক ঘোরাফেরা করতেন। ঘণ্টাখানেক পর ওনার বাবার যখন মেজাজটা ঠান্ডা হতো, তখন উনি চিন্তা করতেন যে ছেলেটাকে একটু মারধর বেশি দিয়ে ফেলেছি, আহারে ছেলেটা কোথায় গেল, যা একটু খুঁজে নিয়ে আসি। উনি আবার বাইরে বের হতেন, বের হয়ে খোঁজাখুঁজি করতেন। কখনো পেতেন, কখনো পেতেন না। বাজারের দিকে চলে যেতেন। ওনাদের বাসা থেকে বাজারটা খুব যে দূরে ছিল বিষয়টা এরকম না। আর 2019 সালের ঘটনা তো, এই 2018 সালের শেষ দিকে এই সমস্যাটা প্রকট আকার ধারণ করেছিল আর কি। এরকম মারধর খেতেন বাবার হাতে। তখন তো বাজার ঘাটে একদম এখনকার মতো সব কিছু স্বাভাবিক আর কি। এটা তো বেশি দিন আগের কথা না। লোকজন অনেক রাত পর্যন্ত বাজার ঘাটে থাকতো, দোকান খোলা রাখতো, গল্প গুজব করতো। তো ইব্রাহিম খলিল ভাইয়ের বাবা যেতেন, গিয়ে বিভিন্ন মানুষদেরকে জিজ্ঞেস করতেন, এই ইব্রাহিমকে দেখছো নাকি তোমরা? ছেলেটা তো রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে। তখন ওনারাও আফসোস করতেন, আহারে ছেলেটার জন্য আপনি এত কষ্ট করতেছেন, এত চিন্তা করতেছেন, শাসন করতেছেন, ছেলেটা তো আসলে বুঝতেছে না। যাক, ও আসলে একটু যখন বয়স একটু বেশির দিকে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এখনও তো বাচ্চা কাচ্চা মানুষ। তো এইভাবে মানুষ আবার ইব্রাহিম খলিল ভাইয়ের বাবাকে সান্ত্বনা দিতেন। ইব্রাহিম খলিল ভাইকে কখনো কখনো উনি পেতেন, পাওয়ার পর বাসায় নিয়ে আসতেন।
কখনো কখনো পেতেন না। ইব্রাহিম খলিল ভাই ভোরের দিকে বাসায় আসতেন বা সকাল হলে বাসায় আসতেন, আশপাশ দিয়ে ঘোরাফেরা করতেন আর কি। তো যেই রাতে ঘটনাটি ঘটে সেই রাতের কথা বলছি। সন্ধ্যার পর বাবার হাতে বেধড়ি পিটুনি খেলেন। এবার পিটুনির মাত্রাটা বেশি ছিল, এমন বেধড়ক পিটুনি খেয়েছেন যে শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক ব্যথা হয়ে গেছে। এবারও তো ভীষণ মেজাজ গরম যে বাবা প্রতিদিন আমাকে মারে, আমি নিজের মতো করে চলতেছি, আমার ভালো লাগে না করতে, তাতে কি, তাই বলে এরকম মারতে হবে? এটা ছিল ওনার যুক্তি। যেহেতু একদম তরুণ বয়স, কত ধরনের উদ্ভট যুক্তি তো মাথার মধ্যে আসে, তাই না, যেগুলোর আসলে কোনো ভিত্তি থাকে না, নিজের মতো করে একটা যুক্তি মানুষ তৈরি করে। তো ওনার ভিতরে ওরকম যুক্তি ছিল, এমনটাই জানিয়েছেন। বাসার থেকে বেরিয়ে গেছেন। ওনাদের আবার দুটো ঘর ছিল, একটি ঘরে ইলেকট্রিসিটির লাইন ছিল, ওটাতে আসলে লোকজন কেউ থাকতো না। ওই জায়গাটাতে ওনার মা রাতে খাবারটা রেখে দিতেন, জানতেন যে ছেলেটা তো খাবার খায় নাই, যখন আসবে তখন যেন খাবারটা খেতে পারে। উনিও মাঝে মাঝে এসে ওই ঘর থেকে খাবার খেয়ে নিয়ে চুপি চুপি শুয়ে পড়তেন ভোরের দিকে একদম। তো ওই রাত্রে বাসা থেকে তো আবারও বেরিয়ে গেছেন। ওনাদের বাসার থেকে বাইরে বের হওয়ার পর কিছুটা দূরে গেলে একটা মসজিদ, ওই মসজিদের সাথে একটা মাদ্রাসাও রয়েছে। ওইটার পরে দুটো ক্ষেত পড়ে, পরপর দুটো ক্ষেত যেখানে চাষাবাদ করা হয় আর কি। এরপরে হিন্দু পরিবারের বসতি আছে, তারপর একটা শ্মশান রয়েছে। তো এই যে ইব্রাহিম খলিল ভাই, উনি বাসার থেকে বের হয়েছেন, বের হয়ে ওই মসজিদের কাছে গিয়েছেন। মসজিদের কাছে যাওয়ার পর চিন্তা করেন এখানে একটু বিশ্রাম নেই, তো ওখানে বারান্দায় শুয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছেন। একটু ঘুমের ভাব চলে আসছিল। এরপর যখন উনি আবার উঠে পড়েছেন, চিন্তা করেন দেখি তো কয়টা বাজে, সকাল হয়েছে কি না। ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন যে সকাল হয়ে যাবে এমন একটা ভাব, অর্থাৎ এখনই হয়তো বা ফজর আজান দিয়ে দিবে বা ফজর আজান হয়েও গেছে। উনি চিন্তা করেছেন হয়তো বা মুয়াজ্জিন আজান দিয়েছে, উনি শুনতে পান নাই। আর এলাকার মসজিদ তো, মুয়াজ্জিন তো জানে যে এই ছেলে এইভাবে রাতের বেলা ঘুরে বেড়ায় বাবার হাতে মার খেয়ে, হয়তো এই কারণে উনিও ডাকেন নাই। তো উনি দেখলেন যে ঘড়িতে সময় যতটুকু বাজে আর একটু পরেই ফজর আজানও হবে, সকালও হয়ে যাবে। সকাল হবার আগেই উনি চিন্তা করলেন যে যাই বাসায় চলে যাই, আব্বা তো উঠে পড়বে। উনি ওই চিন্তা করে মসজিদের পাশ দিয়ে হেঁটে বাড়ির দিকে যখন যাওয়া শুরু করেছেন, পাশে একটা পুকুর। উনি খেয়াল করেন একজন ব্যক্তি বেশ উঁচা লম্বা, মানে অস্বাভাবিক রকমের উঁচা লম্বা না, সুঠামদেহী একজন ব্যক্তি, মধ্যবয়স্ক, জুব্বা পরা, বেশ সুন্দর চেহারা বলতে হবে। তো উনি অজু করছেন। তো ইব্রাহিম খলিল ভাইকে দেখেই উনি ডাক দিয়েছেন, এই ইব্রাহিম, এদিকে আসো। ইব্রাহিম খলিল ভাই ডাক শুনে তাকিয়ে এই দৃশ্য দেখলেন যে ঠিক কেমন দেখতে একটা লোক তাকে ডাক দিয়েছেন। তো উনি আবার ওই দিকটাতে গিয়েছেন। যাবার পর ওই লোকটা বলল যে আসো, সিঁড়ি বেয়ে আমার কাছে আসো। উনিও খুব ভদ্র ছেলের মতো সিঁড়ি বেয়ে ওনার কাছে চলে গেলেন। ওই লোকটা বলল সিঁড়ির উপরে বসো। ইব্রাহিম খলিল ভাই কোনো এক অজানা কারণেই তার সমস্ত কথাগুলো মেনে নিচ্ছিলেন। ইব্রাহিম খলিল ভাই সিঁড়ির উপর বসলেন। ওই লোকটি তখন ইব্রাহিম খলিল ভাইকে বলছেন, এভাবে ঘোরাঘুরি করলে হবে? সংসারের দায়িত্ব তো বুঝে নিতে হবে, বাবাকে তো সাহায্য সহযোগিতা করতে হবে, আরো বেশি দায়িত্বশীল হতে হবে। এরকম বেশ কিছু ভালো পরামর্শ দিলেন উনি, এবং এটাও বললেন যে এই বাউন্ডুলের স্বভাব তাকে পরিত্যাগ করতে হবে। ইব্রাহিম খলিল ভাই চিন্তা করলেন যে আচ্ছা এই লোক এত কথা জানলো কিভাবে, আমি তোকে চিনি না। পর মুহূর্তে আবার এটাও ভাবলেন যেহেতু ওনার বাবা ওনাকে খোঁজার জন্য বাজারে যায়, বাজারে গিয়ে বিভিন্ন মানুষদেরকে বলে তার কথা যে ছেলেটা আসলে কি যে হয়ে গেল, ওকে নিয়ে যে কি করব, এরকম গল্প তো উনি করেন। হয়তোবা ওই জায়গা থেকেই এই লোকটা শুনেছেন, হয়তোবা তার বাবার সাথে উনি পরিচিত, যাকে ইব্রাহিম খলিল ভাই আবার চেনেন না। উনি এরকম চিন্তাই করেছেন। ওই লোকটা অজু শেষ করে বলেন আসো আমার সাথে মসজিদে আসো। উনিও তার সাথে সাথে মসজিদে চলে গেলেন।
তো মসজিদে যাবার পর দেখা গেল মসজিদের ভেতর থেকে আরও কয়েকজন তার মতোই দেখতে লোক বের হয়ে আসলো। মানে তার মতো দেখতে, তার মতো হুবহু চেহারা না, কিন্তু তার মতোই পোশাক আশাক আর কি। তখন একজন ব্যক্তিকে ইশারা করে বললেন যে ইব্রাহিম খলিল ভাইয়ের সাথে যেতে, আর ইব্রাহিম খলিল ভাইকে বললেন, যাও তুমি বাড়িতে যাও, তোমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দেবে। ইব্রাহিম খলিল ভাই তখন বলছেন যে না না, সকাল তো হয়ে যাবে, তো এখন আমার কোনো সাহায্যকারী লাগবে না, আমি এমনিতেই বাসায় চলে যেতে পারবো। তখন ওই লোকটি বলছেন, সকাল হয়ে যাবে এটা তুমি কিভাবে বুঝতে পারলা? তখন ইব্রাহিম খলিল ভাই বললেন, ওই যে মসজিদের ঘড়ি, ওই তো দেখাই যাচ্ছে যে আর বেশিক্ষণ দেরি নাই সকাল হতে, ফজরের আজানও মনে হয় হয়ে গেছে, আমি যদিও শুনতে পাই নাই। তখন ওই আগন্তুক বললেন, তুই ভুল দেখেছ, মসজিদের ওই ঘড়িটা অধিকাংশ সময় নষ্ট থাকে, আর ওটাই এখন ব্যাটারিও দেওয়া হয় না, ঘন ঘন নষ্ট হয়ে যাবার কারণে ওটা এক জায়গায় স্থির আছে। তুমি দেখো তো কিছুক্ষণ আগে যেখানে সময়টা দেখেছিলে এখনও ঠিক সেখানেই ঘড়ির সবগুলো কাটা আছে না? ইব্রাহিম খলিল ভাই উকি দিয়ে দেখলেন যে আসলেই তো তাই। মসজিদের ভিতরে কিন্তু ডিম লাইট জ্বলছিল কয়েকটা, যার কারণে মোটামুটি ভালো করেই বোঝা যাচ্ছিল ওই সময়গুলো। এছাড়া মসজিদের ভেতরে বেশ কিছু বোর্ড থাকে, লাইট বোর্ড, যেখানে লেখা থাকে যে জামাতের সময়। এরকম কিন্তু অনেক মসজিদই আছে যারা এই ধরনের লাইট বোর্ডগুলো লাগিয়েছেন, যার কারণে কিন্তু মসজিদ যদি সব আলো বন্ধ করে দেওয়া হয়, ওই লাইট বোর্ডের কারণে কিন্তু আলোকিত হয়ে থাকে, কিছুটা দেখা যায় আর কি ভেতরে। তো উনি তো এটা দেখলেন, দেখার পর উনি বললেন যে হ্যাঁ আমি তো ভুলে গেছিলাম, এইখানে তো এই ঘড়িটাতে সমস্যা আছে, আমি জানতাম কিন্তু ওই সময় মনে ছিল না। তখন ওই আগন্তুক বললেন, যাও বাবা বাড়িতে যাও, আর একটা লোক দিয়ে দিচ্ছি, সে তোমাকে এগিয়ে দেবে। যদিও বা ইব্রাহিম খলিল ভাই লোকটাকে সাথে নিতে চান নাই, কারণ ওনার আসলে তরুণ বয়স, শরীরে অন্য ধরনের এনার্জি, রক্ত গরম, লোক আবার লাগবে কেন, আর একটা অপরিচিত লোক। যাই হোক, ওই লোকটার সাথে আসলেন। কিছুটা পথ আগানোর পর ওই লোকটাকে ইব্রাহিম খলিল ভাই বললেন যে ভাই আপনি চলে যান, আপনার আসার দরকার নেই, আমি আমার বাসার কাছাকাছি চলে আসছি। তখন ওই লোকটা বলে, না আমি যেতে পারবো না, উনি আমার ওস্তাদ, উনি আমাকে বলেছেন আপনাকে একদম বাসা পর্যন্ত এগিয়ে যেন আমি দিয়ে আসি, আপনার বাসা পর্যন্ত না যাওয়া পর্যন্ত আমি তার কাছে ফিরে যেতে পারবো না, এটা তার হুকুম, আর এটা আমাকে করতেই হবে, মরে গেলেও আপনাকে ছেড়ে যাব না। এই কথা শোনার পর ইব্রাহিম খলিল ভাইয়ের হয়ে গেছে মেজাজ গরম, যে কি বলে রে, আমি আমার বাসা পর্যন্ত চলে আসব, এর জন্য আবার এই রকমের হুকুম পালতে হবে। ওনার মেজাজ গরম হয়ে গেছে। উনি বলছে, আরে ভাই আপনি তো মহা মুসিবত আকার আমার কাছে আসছেন, আমি তো আমার বাসার কাছাকাছি আছি, আপনি যান না, আপনার এত আগ বাড়ায় মাতব্বারি করতে কে বলছে? এই ধরনের বেশ কিছু কটু কথা আবার ওই লোককে শোনাচ্ছেন। তো ওই লোকও তাকে বলছে যে না আমি যেতে পারবো না। এক কথায় দুই কথায় ইব্রাহিম খলিল ভাই বলছে, যা বাড়িতেই যাবো না, দেখি এই লোক আমাকে কোন দিকে আগায় দেয়। তখন ইব্রাহিম খলিল ভাই বলছেন যে আমি এখন বাড়িতেই যাবো না, আমি যাবো ওই শ্মশানের দিকে। তখন ওই লোকটা বলছে যে না না ওইদিকে যান না, সমস্যা আছে। কিন্তু ইব্রাহিম খলিল ভাইয়ের তো মেজাজ গরম হয়ে গেছে, উনি তো শোনার লোক না, বাবার এত পিটুনি খেয়েও উনি কথা শোনেন না, আর কোথাকার কোন আগন্তুক যাকে উনি চেনেনই না তার এই ধরনের কমান্ড উনি মেনে নেবেন, এটা তো হতে পারে না। উনি জেদের বসেই হাঁটা শুরু করেছেন ওই শ্মশানের দিকে। ওই লোকও কিন্তু পেছন পেছন যাচ্ছে এবং বারবার বলছে আপনি ওইদিকে যাবেন না, যাবেন না, জায়গাটা ভালো না। উনি ওই যে দুটো ক্ষেত, তারপরে ওই হিন্দু ফ্যামিলি যে কয়েকজন আছে তাদের বাড়ি পার হয়ে শ্মশানের কাছাকাছি চলে গেছেন। তখন পেছন থেকে বলছেন, আপনি কিন্তু এর ভিতরে ঢুকবেন না, খবরদার, আপনার কিন্তু বিপদ হবে, আমি কিন্তু আপনার সাথে এর ভেতরে আর যেতে পারবো না। ইব্রাহিম খলিল ভাই বলছেন যে আপনি আমার পিছু ছাড়েন, এটাই তো আমি চাই, আপনি বাবা যান তো, আমাকে একটু মুক্তি দেন। এই বলে উনি সত্যি রাগ করে শ্মশানের ভিতরে ঢুকে গেছেন। যখনই শ্মশানের ভিতরে ঢুকেছেন তখন উনি আবার ঘুরে তাকিয়ে ওই লোকটার দিকে বলছেন যে দেখলেন তো আপনি এখন আমার পিছু ছাড়ছেন তাই না? ওই লোকটা কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে। উনি বলছে যে তাড়াতাড়ি বের হন, তাড়াতাড়ি বের হন, আমরা এরকম অপবিত্র জায়গায় যেতে পারি না, আপনি বের হন, আপনি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছেন এই জায়গাটা অপবিত্র, তাড়াতাড়ি বের হন। এই কথা বলতে বলতে হঠাৎ করে পেছন থেকে গম্ভীর একটা আওয়াজ আসে।
ইব্রাহিম খলিল ভাই এটা স্পষ্টভাবে শুনতে পান। তখন ইব্রাহিম খলিল ভাই বুঝতে পারেন এখানে অন্য কেউ চলে এসেছে। সেই গম্ভীর আওয়াজটা বলতে থাকে, এই খবরদার, একে কিন্তু কেউ কিছু বলিস না, কারণ যে এখানে আসছে এরা কিন্তু একা না, আর এরা খুবই শক্তিশালী, এই ছেলেটাকে কিছুই বলবি না। এই কথা শোনার পর ইব্রাহিম খলিল ভাই পিছন দিকে ঘুরে তাকিয়েছেন। ঘুরে তাকানোর পরে দেখেন বেশ লম্বা একটা অবয়ব মনে হচ্ছে, তার শরীরে বড় বড় লোম আছে, কিন্তু অন্ধকারে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তার চেহারাটাও বোঝা যাচ্ছে না। তবে এই জিনিসটার পেছনে আরও দুইটা জিনিস আছে। একটার মাথা নাই, অর্থাৎ স্কন্ধ কাটা সে আছে, আর একটা আছে যেটা নারী অভাব, সেটা বোঝা যাচ্ছে। এই নারীর মাথার চুলগুলো এত লম্বা, আর মনে হচ্ছে প্রত্যেকটা চুল সাপের মতো কিলবিল কিলবিল করছে। এটারও চেহারা স্পষ্ট না, তবে চেহারা যে বিভৎস এটা বোঝা যাচ্ছে। এই নারী অবয়বটা কি করছে, খপ করে আবার ইব্রাহিম খলিল ভাইয়ের হাত চেপে ধরেছে এবং বলছে যে, ওস্তাদ, এইটারে আমি ধরছি, এইটারে আমার কাছে ছেড়ে দেন। তখন আবার ওই অবয়বটা বলছে, না, একে কিছু করিস না, ছেড়ে দে, কারণ এর সাথে অনেক শক্তিশালী জিনিস আসছে, একে যদি কিছু করি এরা আমাদেরকে আস্ত রাখবে না, তোরা বুঝবি না, ছাড়। তখন নাকি ওই স্কন্ধ কাটা ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে যে, কি যে বলেন ওস্তাদ, এদেরকে পাত্তা দেওয়ার সময় আছে নাকি আমাদের? খালি হুকুম করেন, এই সাথে যেটা আসছে না, এটা এক্ষুনি মাটিতে পুঁতে ফেলি। এই বলে নাকি ওই স্কন্ধ কাটা, যার মাথা নাই, ওই জিনিসটা বলে উঠছে, আয় আয়, ভেতরে আয়, শ্মশানের ভেতরে আয়, নাহলে আমি আসতেছি তোর কাছে। এই কথা যখন বলছে, তখন ইব্রাহিম খলিল ভাই আবার পেছন দিকে ঘুরে তাকিয়েছেন। উনি তো ভয়ে একদম একাকার হয়ে গেছেন। উনি বুঝতে পারছেন এতক্ষণ আসলে যাদের সাথে উনি কথা বলেছেন আগন্তুক মনে করে, ওনারা কেউই মানুষ না। তখন দেখা গেল ওই যে যিনি প্রথম আগন্তুক, যাকে উনি অজু করতে দেখেছিলেন, তিনি সাথে আরো কয়েকজনকে নিয়ে ওখানে চলে আসছে। আসার পর তিনি বলছেন, ইব্রাহিম, তোমাকে তো বলেছিলাম সোজা বাসায় চলে যেতে, তুমি কেন এখানে আসলা? কাজটা তো ভালো করো নাই, দ্রুত বাইরে বের হয়ে আসো, এক্ষুনি বের হয়ে আসো। এদিকে ইব্রাহিম খলিল ভাই কিন্তু এক হাত চেপে ধরে রেখেছে ওই নারী ভয়ঙ্কর অবয়বটা। ইব্রাহিম খলিল ভাই কি করবেন উনি বুঝতে পারছেন না। হঠাৎ করে উনি খেয়াল করলেন ওই যে স্কন্ধ কাটা যেটা, সে তার শরীরকে অনেক বড় করছে, আর বাইরে এসে, অর্থাৎ শ্মশানের এরিয়ার বাইরে এসে এই যে যে আগন্তুক যারা আছেন তাদেরকে শায়েস্তা করবেন এই হুমকি দিচ্ছে। তার শরীরটা অনেক বড় করে ফেলছে, জাস্ট এতটুকুই মনে আছে, এরপর ওনার কিছু মনে নেই, উনি সেন্সলেস হয়ে পড়েছেন ওখানে। ওনার যখন জ্ঞান ফেরে তখন উনি কিন্তু ওই জায়গাটাতেই পড়ে আছেন। তখন সকাল হয়ে গেছে। উনি উঠেছেন, ওঠার পর বুঝতে পারলেন শরীরে অনেক জ্বর। উনি বুঝতে পারলেন যে ওনার হাতে কোনো কিছু চেপে ধরে রেখেছিল, তখনও দাগ বসেছিল। উনি চিন্তা করলেন জ্বর যে এসেছে, গোসল করলে হয়তো বা জ্বরটা কমে যেতে পারে। উনি ওই শ্মশান থেকে বের হয়ে কাছে একটা পুকুর ছিল, ওই পুকুরে গোসল করে উনি বাড়িতে গিয়েছেন। বাড়িতে যাওয়ার পর ওনার বাবা তখনও ছিল না, বাইরে বেরিয়ে গিয়েছিলেন আর কি। উনিও সারা রাত চিন্তা করেছেন যে ছেলেটা আসলো না। সকালেও খোঁজ নিয়েছেন ছেলেটা আসছে কিনা, ছেলেটা আসে নাই। এরপর ওনাকে হয়তো বা খোঁজ খবর নেওয়ার জন্য বাইরে বেরিয়েছেন ওনার বাবা। ওনার মা তো দেখে বলতেছেন, কী ব্যাপার, তুই সারা রাত বাইরে ছিলি, এখন কোত্থেকে আসলি? উনি কিন্তু তখনও এই ঘটনা খুলে বলেননি পরিবারের কাছে। পরে একটু স্বাভাবিক হলে যখন বলেছেন, তখন পরিবার থেকে একজন ভালো হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো ওই হুজুর খোঁজ খবর নিয়ে যেটা জানালেন সেটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। তা হচ্ছে, ওই সময় যেই আগন্তুককে প্রথমে দেখেছিলেন উনি, এটা কিন্তু সাধারণ কোনো জিন ছিল না। ইয়ে ছিল ভয়ঙ্কর এক ইফরিত শ্রেণীর জিন, যে
এখন থেকে প্রায় 250 বছর বা 150 বছরের কিছুটা বেশি সময় আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর এমন দুর্ধর্ষ প্রকৃতির জিন ছিল, অনেক মানুষ, অনেক জিন তার হাতে কিন্তু মারা গেছে। সে অনেক বড় একজন বুজুর্গ ব্যক্তির হাতে বায়াত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলামের অনেক বিষয় শেখে। এরপর তার মতো আরও কয়েকজন ইফরিত তার অনুগত হয়ে যায়, তারা এখন প্র্যাকটিসিং মুসলিম। কিন্তু এরা রেগে গেলে খুবই ভয়ঙ্কর হয়ে যায়। এরা যদি কারো ক্ষতি করার চেষ্টা করে তাহলে এদের হাত থেকে বাঁচাটা অত্যন্ত মুশকিল। তবে এরা গত 150 বছর বেশি সময় কখনোই কারো ক্ষতি করেনি, উপকার করা ছাড়া। আগে করেছে। আর যেহেতু তারা একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলছিল, এই কারণে তারা শ্মশান সহ আরও বেশ কিছু জায়গায় ঢুকতে পারে না। ঢুকতে যে একদমই পারে না তা না, ঢুকতে পারে কিন্তু তারা ঢোকে না। এই সর্দার যে আসলে ভয়ঙ্কর রকমের একটা জিন ছিল বা জিন, তার যে অনেক ক্ষমতা, এটা কিন্তু ওই যে স্কন্ধ কাটার যে ওস্তাদ জিন সে বুঝতে পেরেছিল। কিন্তু এরা আবার জানতো না, পিছনে যেই লম্বা চুলওয়ালা পেতনি আর স্কন্ধ কাটা এরা জানতো না। ওই হুজুর বলেছিলেন ওই স্কন্ধ কাটা নাকি শরীরটাকে লম্বা করে যখনই শুধু শ্মশানের বাইরে এক পা দিয়েছে, সাথে সাথে ওই স্কন্ধ কাটা শরীরটাকে নাকি ছিন্ন ভিন্ন করে ফেলেছে জিনেরা যারা এসেছিলেন ওখানে ইব্রাহিম খলিল ভাইয়ের সাথে সাথে। এই অবস্থা দেখে অন্য যেই দুটা জিন ছিল, এদের ওস্তাদ আর ওই পেতনিটা, ওরা ওখান থেকে পালিয়েছে। এই কারণে মূলত ইব্রাহিম খলিল ভাইকে কেউ কোনো ক্ষতি করতে পারেনি আল্লাহর রহমতে। ইব্রাহিম খলিল ভাই বাড়িতে চলে এসেছিলেন এরপরে। আর ওই হুজুর জানিয়েছিলেন যে আপনি বড় বাঁচা বেঁচে গেছেন, আপনি তাদেরকে অনেক অসম্মান করে কথা বলছেন, কিন্তু ওরা এখন অনেক ধৈর্যশীল, ওরা এখন সব কথার জবাব দেয় না, মানুষের অনেক বিভিন্ন বিষয়গুলো ওরা এখন আর আমলে নেয় না, যার কারণে আপনি বড় বাচ্চা বেঁচে গেছেন। তো এরপর ইব্রাহিম খলিল ভাইয়ের মধ্যে কেমন যেন একটা বোধোদয় হয়। উনি আস্তে আস্তে পরিবারের বিভিন্ন বিষয়গুলোর দিকে মনোযোগী হয়ে যান, বিভিন্ন কাজে কর্মে মন দেন, পরিবারে শান্তি ফেরত আসে। ওনার বাবা কিন্তু 16 বছর সৌদি আরবে ছিলেন, 16 বছর, কম দিন না। কিন্তু ওনার বাবার মনের মধ্যে একটা আক্ষেপ ছিল, এত কষ্ট করে বিদেশে থেকে যতটুকু সহায় সম্পত্তি উনি করেছেন কষ্ট করে, ছেলে যদি এরকম হয়ে যায় তাহলে তো ওনার এই কষ্টের মূল্য থাকলো না। এই জন্যই কিন্তু ওনার ক্ষোভটা খুব বেশি ছিল। পরবর্তীতে ইব্রাহিম খলিল ভাইও কিন্তু সৌদি আরবে এখন চলে গিয়েছেন, এখন আছেন, ভালো আছেন, পবিত্র মক্কা নগরীতে হাজিদের খেদমতে নিয়োজিত আছেন। এটা নিয়ে উনি যথেষ্ট সন্তুষ্ট, এমনটাই জানিয়েছেন ইব্রাহিম খলিল ভাই। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি ইব্রাহিম খলিল ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই ছিল। আশা করছি আজকের এপিসোডের ঘটনাগুলো আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড থেকে বিদায় নিব। ঘটনাগুলো কেমন লাগলো তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছেই, আপনাদের হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আপনাদের জানাবে আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehorrorworldmedia@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnanthehorrorworldmedia@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। এই ভিডিওর লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি, যাতে করে যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের কাছে আপনাদের হরর ওয়ার্ল্ড পৌঁছাতে পারে, তারা উৎসাহিত হয়ে তাদের জানা বা তাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে ইমেল করতে পারেন। তাহলে অনেকটা পথ আমরা ইনশাল্লাহ একসাথে পাড়ি দিতে পারবো। প্রিয় লিসেনার্স, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাহে রমাদান শেষ দিকে, ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনাদের হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।
বলে রাখছি তারা দিচ্ছে মা কিছু কাম করে লাইন দিল দিলা সময় আগে ঘরে কথা তো বাইরে কাজ করতে লাগতো লাইন আমরা বাইরে সময় নেব তো ভালো হবে জিনিসপাতি বাইরে ঘরে আগে প্রথম দিয়ে যাচ্ছে এখন দিয়ে চলে সবাই বাইরে বাইরে তার এগুলো তো সিস্টেম ওই একটাই প্ল্যান আমি তো সময় থাকতো এলাকায় একটা ঠিক আছে বাবা আমার ওই সুবিধা আছে তোর বাজা আমার সারা এই ওরা আছে ঠিক আছে যাওয়ার আগে যদি এক থাকে না লাইন যাও এবার ভাবে জেনে লাইন চালায় লাইন থাকে না
লাভটা তাই